এই গ্রামে একের পর এক মানুষ মারা যাচ্ছে, কেউ ছাদ থেকে লাফ দিয়ে, আবার কেউ কেউ গলায় দড়ি দিয়ে। কিন্তু মারা যাওয়ার পরেও তারা আবার কথা বলছে। কি কথা? হ্যাঁ, এটাই বলছে যে আমরা অভিশপ্ত, আমরা মরেছি, এবার তোরাও মরবি। এই কথাগুলো তারা কেন বলছিল? কি রহস্য লুকিয়ে আছে এই গ্রামে? এমনই একটা ইউনিক ফ্যান্টাসি হরর মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। মুভি শুরু হয়। এই ছেলেটার নাম ইকবাল। সে সবসময় একা থাকতে বেশি পছন্দ করত, কারোর সাথে তেমন একটা কথা বলতো না। এমন সময় নিচে থেকে কেউ একজন তার নাম ধরে ডাকছিল। সে নিচে এসে দেখতে পেল সেখানে কেউ নেই, কিন্তু অন্ধকারের ভিতরে যে কেউ একজন হেঁটে যাচ্ছে এটা তার আর বুঝতে বাকি রইল না। কৌতূহল বশত এটা দেখতে সে নিচে চলে আসে এবং দেখতে পেল লিফটের ভিতরে একজন মহিলা ব্যাগ থেকে একটা টর্চ লাইট বের করে ইকবালের দিকে এগিয়ে দেয়। সে যখনই টর্চ লাইটটা ধরতে যাবে এমন সময় তার ভয়ানক রূপ দেখে ইকবাল আঁতকে ওঠে এবং পিছনে তাকাতেই দেখতে পেল তার মা সেখানেই দাঁড়িয়ে আছে। সে ভাবতে থাকে তার মা যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে লিফটের মধ্যে থাকা ওই মহিলাটাকে। তখন ইকবালের মা বলে, আজ রাতে আমাদের জঙ্গলের পাশে থাকা একটা লোকের বাড়িতে যেতে হবে, কারণ তার মেয়ের উপরে একটা ভয়ানক জিন ভর করেছে। এটা শুনে ইকবাল মনে মনে ভাবতে থাকে যে তাদের সাথে কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। আসলে ইকবালের মায়ের নাম ছিল দিনা। তার মায়ের মধ্যে একটা বিশেষ ক্ষমতা ছিল, সে এলাকায় জিনে ধরা মানুষের চিকিৎসা করত। কিন্তু সে হয়তো এটা জানতো না যে আজকের রাত তার জীবনের সব থেকে কালো রাত হতে চলেছে। এরপর সন্ধ্যায় গাড়ি করে তার পুরো পরিবার ওই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝপথে হঠাৎ করেই তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। শুনশান একটা জঙ্গলের ভিতরে রাতের বেলায় যদি গাড়িটা বন্ধ হয়ে যায় তাহলে ফিলিংসটা কেমন হবে তোমরা হয়তো বুঝতেই পারছো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এবং ঝিঝি পোকার আওয়াজে পরিবেশটা বেশ ভয়ানক। তখন দিনা তাদেরকে বলে, এখান থেকে ওই লোকের বাড়িটা বেশি দূরে নয়, আর এভাবে বসে থাকলেও তো কোনো কাজ হবে না, তাই আমরা বাকি পথ এখান থেকে পায়ে হেঁটে যাব। তখন দূর থেকে তারা কালো কাপড় পরা একটি লম্বা অবয়বকে দেখতে পায়। তখন ভয় পেয়ে ইকবাল তার বাবাকে বলে যে, বাবা, বিষয়টা আমার কাছে তেমন একটা সুবিধাজনক মনে হচ্ছে না, আমাদের সাথে ভয়ানক কিছু হতে চলেছে। কিন্তু নরম্যান তখন বলে, আরে তুমি যেটা ভাবছো তেমনটা নয়। এরপর জঙ্গলের পথ ধরে তারা হাঁটতে শুরু করে। এইভাবেই কিছুটা পথ হাঁটার পর তারা অবশেষে বাড়িটার সামনে এসে পৌঁছায়। দেখা যায় জঙ্গলের ভিতরে একটাই মাত্র বাড়ি। এরপর তারা বাড়ির ভিতরে প্রবেশ করে এবং সেখানে আমরা একজন মহিলাকে দেখতে পাই। ওই মহিলা তখন বলে, আমার মেয়ে জুড়া প্রায় 1 সপ্তাহ ধরে এমন অদ্ভুত আচরণ করছে। সে কারোর সাথে তেমন একটা কথা বলে না, শুধু অন্ধকার ঘরের এক কোণায় চুপ করে বসে থাকে। এরপর দিনা ঘরের ভিতরে প্রবেশ করতেই ওই মেয়েটা নরম্যানের গলা চেপে ধরে। দেখা যায় মেয়েটা তখন হাওয়ায় ভাসছিল। তখন দিনা তার শক্তি দ্বারা মেয়েটাকে নিচে নামিয়ে আনে। তখন ওই মেয়েটা রেগে গিয়ে এবার ইকবালের গলা চেপে ধরে। দিনা তখন বলে, কে তুই শয়তান, এখানে কি চাস? কিন্তু সে কোনো উত্তর দিল না। এরপর ওই শয়তান জুড়ার শরীর ছেড়ে ইকবালের মুখের ভিতর দিয়ে প্রবেশ করার চেষ্টা করলে তখন দিনা তার সামনে চলে আসে এবং ওই শয়তান দিনার শরীরে প্রবেশ করে। সে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে এবং দিনা সেখানেই মারা যায়। মায়ের এমন মৃত্যুতে ইকবাল অনেকটাই ভেঙে পড়েছিল। পরের দিন সকালে তার মায়ের মৃতদেহ জানাজা শেষে দাফন করা হয়। ওই দিনের পর থেকে ইকবাল তার বাবার সাথে তেমন একটা কথা বলতো না। সে মনে মনে ভাবতো ওই দিন বাবা যদি তার কথা শুনতো তাহলে আজকে তার মা বেঁচে থাকতো। বিকালে মন খারাপ করে ইকবাল সিঁড়ির উপরে বসেছিল। তখন তার বন্ধু নুরুল সেখানে চলে আসে এবং তাদের সাথে বাইরে যেতে বলে। কিন্তু ইকবাল সরাসরি বলে দেয় যে এখন তার বাইরে যেতে একদম ভালো লাগছে না। পরবর্তী দৃশ্যে আমরা জামিল নামে একজন লোককে দেখতে পাই। জামিল ছিল নুরুলের বাবা। সে শহরের একজন নামকরা বিজনেসম্যান। পরের দিন সকালে জামিল নরম্যানকে ডেকে বলে, দেখো, আমি একটা দরকারি কাজে শহর থেকে কিছুটা দূরে যাচ্ছি, তুমি বরং একটা কাজ করো, আমি যতদিন বাইরে থাকবো ততদিন তুমি আমার এই বাড়িটা পাহারা দেবে, এর বিনিময়ে তুমি যা চাও তাই পাবে। এটা শুনে নরম্যান রাজি হয়ে যায় এবং বাড়িটা দেখতে পরের দিন ইকবাল ও নরম্যান সেখানে চলে আসে। সেই বাড়ির ভিতরে একটা গ্রিন হাউস ছিল। সেখানে পুরো ঘর জুড়ে
অনেক অদ্ভুত গাছপালা। এটা দেখে ইকবাল বেশ অবাক হয়, কারণ এমন গাছপালা সে তার জীবনে আগে কখনো দেখেনি। তবে একটা গাছ দেখে ইকবাল বেশ অবাক হয় এবং গাছটার কাছে যেতেই হঠাৎ শুনতে পেল এক অদ্ভুত শব্দ। মনে হয় গাছটা যেন তার সাথে কথা বলতে চাইছে। সে অবাক হয়ে শুধু গাছটার দিকেই তাকিয়ে রইল। তখন জামিল সবাইকে বলে, এই গাছটার নাম টাইটানারাম। এটা আমার খুব পছন্দের। জানো, এটা 8 বছর পর মাত্র একদিনের জন্য ফুল ফোটে। এরপর জামিল তার গ্রিন হাউসের চাবিটা নরম্যানকে দিয়ে বলে, আমি যতদিন পর্যন্ত ফিরে না আসব ততদিন এই বাড়িটা তোমরা পাহারা দেবে। জামিল চলে যাওয়ার পর নরম্যান তার ছেলে ইকবালকে বলে যে আজকের পর থেকে তুমি আর কখনোই এই রুমে আসবে না। এটা শুনে ইকবাল একটু অবাক হয়। পরের দিন সকালে ইকবাল যখন সিঁড়ির উপর বসেছিল তখন তার সাথে নুরুল দেখা করতে আসে। নুরুল তখন ইকবালকে বলে, আমি ওই গ্রিন হাউসটা দেখতে যেতে চাই। তখন ইকবাল এতে আপত্তি করে না। এরপর তারা সবাই মিলে ওই রুমে প্রবেশ করে। নতুন প্রজাতির বিভিন্ন গাছপালা দেখে সবাই বেশ খুশি হয়। আসলে এমন গাছপালা তারা আগে কখনো দেখেনি। এরপর তারা ঘর থেকে বের হতেই যাবে এমন সময় তারা একটা অদ্ভুত কাগজ দেখতে পায় এবং তার পিছনে রয়েছে একটি দরজা। তবে ওই কাগজে এমন কিছু শব্দ লেখা ছিল যেগুলোর মানে ইকবাল নিজেও বুঝতে পারল না। তখন ইকবাল সবাইকে বলে, ওই কাগজ এবং দরজার পিছনে মনে হয় অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে, কিন্তু অনেক চেষ্টা করেও তারা ওই দরজাটি কোনোভাবেই খুলতে পারল না। এরপর রেগে গিয়ে ইকবালের বন্ধু আলী ওই কাগজটা ছিঁড়ে ফেলে এবং সঙ্গে সঙ্গেই ঘরের দরজাটা খুলে যায়। এটা দেখে সবাই প্রচন্ড ভয় পায়। এরপর ভয় পেয়ে আলী ও তার বন্ধু ববিন সেখান থেকে পালিয়ে যায়। তবে ইকবাল ধীরে ধীরে ওই রুমের ভিতরে প্রবেশ করে। তবে রুমের ভিতরে ঢুকতেই মাংস পচা গন্ধে তার দম যেন বন্ধ হয়ে যাচ্ছিল। এরপর ঘরে ঢুকেই দেখতে পেল দেয়ালে তাজা রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটা দেখে ইকবাল ভয় পেয়ে রুম থেকে বের হতেই যাবে তখন রুমের দরজাটা আবারও অদ্ভুতভাবে বন্ধ হয়ে যায়। রাত তখন বেশ গভীর। ইকবাল তার রুমের ভিতরে কারোর কান্নার শব্দ শুনতে পায়। তবে অদ্ভুত বিষয়, সে রুমের ভিতরে কাউকেই দেখতে পেল না। এরপর ভয় পেয়ে ইকবাল রুমের বাইরে চলে আসে এবং তখনই সে তার বন্ধু নুরুলের ঠাকুমাকে দেখতে পায়। তার মাথার এক অংশ ছিল না। এটা দেখে ইকবাল একটু ভয় পায় এবং সে দৌড়ে তার মায়ের কবরস্থানে চলে আসে। ওইদিকে তার বাবা পুরো বাড়ি খুঁজেও ইকবালকে কোথাও দেখতে না পেয়ে সে ওই কবরস্থানে চলে আসে এবং দেখতে পায় ইকবাল মন খারাপ করে বসে আছে। সে বুঝতে পারে ইকবালের ভিতরে কোনো খারাপ শক্তির প্রভাব দেখা যাচ্ছে। পরের দিন সকালে সে একজন মসজিদের ইমামকে এই বিষয়ে খুলে বলে। পরে ইমাম বলে, চিন্তা করবেন না, আমি সবকিছুর সমাধান করে দেব। এরপর ইমাম সাহেব আয়াত পড়ে তার শরীরে ফু দিতেই ইকবাল অজ্ঞান হয়ে যায়। ওই দিন বিকেলে নুরুলের ঠাকুমা বাড়িতে একাই ছিল। তবে সে হঠাৎ দেখতে পেল তার লিফটের দরজা নিজে থেকেই খুলে যাচ্ছে। এটা দেখে সে একটু অবাক হয়। তখন লিফটের দরজাটি সম্পূর্ণ খুলে যায় এবং দেখতে পেল একটা মেয়ের আত্মা এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছে একটি ভয়ঙ্কর পিশাচ। সে বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। ওইদিকে ইকবাল তার বন্ধু নুরুলকে খুঁজতে খুঁজতে ওদের বাড়িতে চলে আসে। তখন নুরুলের ঠাকুমা ইকবালকে বলে যে মরার জন্য প্রস্তুত হও, তুমিও ওর হাত থেকে বাঁচতে পারবে না, কারণ আমরা সবাই অভিশপ্ত। এটা বলে ওই বৃদ্ধ মহিলা উপর থেকে লাফ দেয়। ইকবাল দৌড়ে নিচে গেল এবং দেখতে পেল সে আর বেঁচে নেই। কিন্তু মরে যাওয়ার পরেও সে ইকবালকে একটা কথাই বারবার বলছিল যে আমরা অভিশপ্ত। ওই দিনের পর থেকে ইকবাল যেখানেই যেত সেখানেই ভয়ঙ্কর কিছু পিশাচের উপস্থিতি বুঝতে পারত। পরের দিন সকালে ইকবাল নুরুলের ঠাকুমার শেষ অনুষ্ঠানে গিয়েছিল। তখন সেই বৃদ্ধ মহিলার মৃতদেহ ইকবালকে বলে যে সবাই মরবে, তোমরা সবাই অভিশপ্ত। এটা শুনে ইকবাল ভয় পেয়ে পাশে তাকাতেই সে তার দুই বন্ধু আলী এবং ববিনকে দেখতে পায়। তাদের দুজনের শরীর রক্তে ভেজা। এটা দেখে ইকবাল বুঝতে পারে যে তার বন্ধুদের জীবন খুব সংকটে। সে ভয় পেয়ে নুরুলের বাড়িতে চলে আসে এবং নুরুল তাকে বলে যে কাল রাত থেকে কোথাও আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে ইকবাল যেন আকাশ থেকে পড়েছিল। সে দৌড়ে গ্রিন হাউসে চলে আসে এবং ওই বন্ধ রুমের ভিতরে প্রবেশ করতেই সে একটা পুরাতন কাগজ দেখতে পায়। সে ওই কাগজটা ধরতেই যাবে তখন অন্ধকারের ভিতর থেকে একটা ভয়ানক হাত বাইরে বেরিয়ে আসে
ওইদিকে নুরুলের আত্মচিৎকার শুনে ইকবাল সেখানে গিয়ে যেটা দেখতে পেল, যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ইকবাল দেখতে পেল তার বন্ধুর রক্তমাখা মৃতদেহ একটা ফুল গাছের পাশে পড়ে আছে। ওই দিন রাতে ইকবাল তার ঘরের ভিতরে শুয়েছিল। মাঝরাতে হঠাৎ নুরুলের ঘর থেকে সে কারোর কান্নার শব্দ শুনতে পায়। এটা শুনে সে নুরুলের ফ্ল্যাটে চলে আসে। পুরো ঘর জুড়ে কেমন যেন একটা নিস্তব্ধতা। এমন সময় হঠাৎ করেই ইকবাল নিজে থেকেই খাবার টেবিলে বসে পড়ে এবং একটা মহিলা তার দিকে খাবার এগিয়ে দেয়। ইকবাল তখন খাবারটা খেতে শুরু করে। তখন তার পিছনে আমরা দেখতে পাই নুরুলের ঠাকুমার আত্মা। সে একটা ধারালো ছুরি দিয়ে নিজের পেট নিজেই কাটতে থাকে এবং সামনে তাকাতেই ইকবাল দেখতে পেল নুরুল একটা বাচ্চার মৃতদেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে ইকবাল ভয় পেয়ে তার রুমের ভিতরে চলে আসে। ওইদিকে তার বাবা তখন গ্রিন হাউসে ফুল গাছগুলোতে জল দিচ্ছিল। তখন ইকবালের বন্ধু ববিন পজেসড অবস্থায় সেই বন্ধ ঘরের ভিতরে প্রবেশ করে। তখন একটা ভয়ঙ্কর নরখাদক তাকে সেখানেই মেরে ফেলে। এই খবরটা জানাজানি হয়ে গেলে পরের দিন সকালে পুলিশ আসে। তারা পুরো গ্রিন হাউসের সমস্ত জায়গা ভালোভাবে দেখতে থাকে। তখন ভুলবশত একটা ফুলের টব ভেঙে যায় এবং মাটি খুঁড়ে ওই টবের ভিতর থেকে তারা মানুষের হাড়গোড় খুঁজে পায়। এটা দেখে পুলিশ অফিসার সন্দেহজনকভাবে নরম্যানকে থানায় নিয়ে যায়। ওই দিন রাতে সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখন পিছন থেকে ইকবাল দেখতে পেল সেই অশরীরী মেয়ের আত্মাকে। ইকবাল দেখতে পেল ওই আত্মাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তবে ইকবাল কোনোভাবেই ওই আত্মাটির সাথে পেরে উঠছিল না। তখন রেগে গিয়ে ওই আত্মাটি নুরুলের উপর আক্রমণ করে। এই ঘটনার পর থেকে নুরুল সবসময় একা থাকতে পছন্দ করত। ধীরে ধীরে তার ভিতর কেমন যেন একটা পরিবর্তন আসতে থাকে। রাত হওয়ার সাথে সাথে ওই ভয়ানক আত্মাটি তার ভিতর জেগে ওঠে। ওই দিন রাতে নুরুল তার মায়ের উপর আক্রমণ করে। উপর থেকে প্রচন্ড আওয়াজ শুনে সেখানে ইকবাল ও তার বাবা নরম্যান চলে আসে। তবে নরম্যান অনেক চেষ্টা করেও ওই মেয়েটির আত্মাকে বন্দি করতে পারেনি। তখন রেগে গিয়ে ওই আত্মাটি নরম্যান এবং ইকবালের উপর আক্রমণ করে। তখন নরম্যান তার জাদুবিদ্যার সাহায্যে ওই আত্মাটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন পিছনে তাকাতেই নরম্যান দেখতে পেল তার ছোট মেয়ে কোথাও নেই। এরপর খুঁজতে খুঁজতে তারা রান্নাঘরে চলে আসে এবং তখনই ছুরি হাতে নুরুল নরম্যানের উপর আক্রমণ করে। তখন বাবার জীবন বাঁচাতে ইকবাল ওই আত্মাটিকে নিজের শরীরে প্রবেশ করে। তখন পজেসড অবস্থায় ইকবাল ওই গ্রিন হাউসে চলে আসে। সেখানে এসে একটা ফুল গাছের মাটি খুঁড়ে একটা মানুষের কঙ্কাল বের করে। ওইদিকে তার বাবার জ্ঞান ফিরে আসলে সে তার ছেলেকে খুঁজতে খুঁজতে ওই গ্রিন হাউসে চলে আসে এবং তখনই দেখতে পাই ইকবালের ভিতরে ওই মেয়ের আত্মাটি ভর করেছে। সে দোয়া পড়ে ইকবালকে ফু দিতেই স্বাভাবিক হয়ে যায়। পরের দিন কাজ শেষ করে জামিল গ্রিন হাউসে চলে আসে, কিন্তু সেখানে এসে দেখতে পেল কেউ যেন টবের মাটি খুঁড়ে কঙ্কাল এবং হাড়গোড় বের করে রেখেছে। আসলে জামিল বুঝতে পারছিল না যে এটা কে করেছে এবং কি জন্য। তখন পিছনে তাকাতেই কোনো একটা অদৃশ্য ছায়া তার পা ধরে টানতে টানতে সেই বন্ধ ঘরের ভিতরে নিয়ে আসে এবং তখনই আমরা মুভির ফ্ল্যাশব্যাকে ফিরে আসি। এই মেয়েটার নাম ফারিয়া। আসলে এই ফারিয়া জামিলের বড় মেয়ে, কিন্তু এই জামিলের কারণে তার মেয়ে ফারিয়া গর্ভবতী হয়ে যায়। তবে আসল সত্যটা লোক জানাজানি হওয়ার আগেই জামিল তার মেয়েকে ওই রাতে খুন করে। তার শরীরটা কেটে টুকরো টুকরো করে সেই ফুলের টবে মাটি চাপা দিয়ে রাখে। এরপর মুভি আবারও বর্তমানে আসে। দেখা যায় কোনো এক অশরীরী আত্মা জামিলকে টেনে হিসড়ে দেয়ালের ওপারে নিয়ে যায়। পরের দিন সকালে ইকবাল তার মায়ের কবর দেখতে যায়। তবে সেখানে গিয়ে ইকবাল কিছু আত্মাকে দেখতে পায় এবং এখানেই শেষ হয় আমাদের আজকের মুভিটা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমাদের পছন্দের কোনো মুভি থাকলে সেটা কমেন্ট করে জানাও, আমি এক্সপ্লেইন করে দেব।